ফোনে ওই লোকটা থ্রেড দিয়ে আমাকে বলতেছে বেশি বার বাড়িস না, বাড়লে কিন্তু তোর অবস্থা তোর বোনের মতোই হবে। নাইমার মুখে এই কথা শুনে আমি যেন আবার ধাক্কা খেলাম। আমি নাইমাকে জিজ্ঞেস করলাম, এরপর তুমি কি বললে? নাইমা বলল, এরপর আমি ফোনটা কেটে দিয়েছি এবং তারপর পরই আমি আপনাকে ফোন দিয়েছি। দুলা ভাই, আমার কিন্তু খুবই ভয় লাগছে। আমি নাইমাকে অভয় দিয়ে বললাম, ভয় পেও না, কেউ হয়তো সুযোগ পেয়ে তোমার সাথে ফাজলামি করার চেষ্টা করছে, ঠিক হয়ে যাবে। নাইমাকে হয়তো আমি মুখে সান্ত্বনা দিয়েছি, কিন্তু মনে আমার ভয় আর শঙ্কা রয়েই গেল। নিজেকে প্রশ্ন করতে লাগলাম, লোকটা তো নাইমাকে অন্য কিছু বলেও থ্রেট দিতে পারতো। তোমার আপুর মতো অবস্থা করব এইটা কেন বললো? তাহলে কি মাইশার মৃত্যুর সাথে ওই ছেলেটার কোনো যোগসূত্র আছে? আর তাছাড়া ওই ছেলে নাইমার ফোন নাম্বারই বা কোথায় পেল? নাইমা তখন আমাকে বলছিল, দুলা ভাই আপনি ওই ছেলের কোন নাম্বারটা পুলিশের কাছে দিবেন, ও তো এক এক সময় এক এক নাম্বার ব্যবহার করে। এরপর আমি নাইমাকে বললাম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি সবগুলো নাম্বারই আমাকে দাও। আমি নাইমার কাছ থেকে ওই ছেলের সবগুলো নাম্বারই কালেক্ট করে রেখে দিলাম। আমার বারবার মনে হচ্ছে যে মাইশার হত্যার পিছনে ওই ছেলেরই হাত আছে। আবার এটা চিন্তা করতেছি, ওর উদ্দেশ্য যদি শুধুমাত্র হত্যাই হয়ে থাকে, তাহলে ও আমার গয়নাগুলোতে হাত দিল কেন? আর তাছাড়া আলমারির চাবিও তো মাইশার কাছেই ছিল, ও সব সময় চাবিটা লুকিয়ে রাখতো। মেডিকেল রিপোর্টে বলা হয়েছে মাইশাকে নাকি কয়েকজন মিলে রেপ করেছে। ঠিক আছে, মানলাম সবাই মিলে রেপ করেছে, কিন্তু তাই বলে আমার গহনাগুলো কেন নিল? এমনও তো হতে পারে যারা এই কাজ ঘটিয়েছে তারা মাইশার পূর্ব পরিচিত কেউ, আর হয়তোবা তারা কোনো প্রমাণ রাখতে চায়নি, যার কারণে সবশেষে মাইশাকে খুন করে ফেলে রেখে গেছে। আর এত বড় একটা ঘটনা দিনের বেলায় ঘটে গেল, তখন দারোয়ান কই ছিল? সে কি কিছুই বুঝতে পারেনি? সমস্ত প্রশ্ন আর কৌতূহল আমার শুধু দারোয়ানের দিকেই যাচ্ছে। কেন জানি বারবার মনে হচ্ছে এই সবকিছুর পেছনে দারোয়ানেরই হাত আছে। হয় ও সবকিছুর সাথে জড়িত, আর না হয় ওকে টাকা দিয়ে মুখ বন্ধ করা হয়েছে, অথবা ওকে জানের ভয় দেখানো হয়েছে। আর যদি ওকে জানের ভয় দেখানো হয়ে থাকে, তাহলে হয়তোবা দারোয়ানের পূর্ব পরিচিত হতে পারে কেউ। তাহলে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেল, যে এই কাজটা ঘটিয়েছে তাকে দারোয়ান চিনে, আর মাইশাও তাকে আগে থেকেই চিনত। এই মুহূর্তে আমি মাইশাদের বাসায় আছি। আমার শালী নাইম আমাকে ধাক্কা দিয়ে বলতেছে, দুলা ভাই, ও দুলা ভাই, আপনি কোথায় চলে গেলেন? কোন রাজ্যে হারিয়ে গেলেন? এতক্ষণ ধরে ডাকাডাকি করতেছি, আপনি কিছুই বলতেছেন না। আমি তখন তাকে উত্তর দিলাম, হ্যাঁ বলো। তারপর তাকে বললাম, দরজাটা খুলে ফেলো, না হলে বাইরের লোকেরা কি না কি ভাবতে পারে। তখন নাইমা তাচ্ছিল্যে সুরে বলতেছে, যে যা ভাবার ভাবুক, কোনো সমস্যা নেই। নাইমা কথাটা এমন ভাবে আমার সাথে বলছিল যেন ওর সাথে আমার বিয়েটা পাকাপাকি হয়ে গেছে। এদিকে আমি ঘর থেকে বাহিরে যেতে চাইলাম। ওই মুহূর্তে নাইমা আমার হাতটা ধরে বলল, দুলা ভাই আপনি যায়েন না, আরো কিছুক্ষণ থাকেন প্লিজ। নাইমার ভাবগতি আমার একেবারেই ভালো লাগতেছে না, কারণ বিয়ের আগে ও আমাকে খুবই পছন্দ করতো। নাইমা সব সময় তার বোনের সাথে খুনসুটি করে বলতো, আপু তোর বয়ফ্রেন্ডটা এত সুন্দর, ওকে আমাকে দিয়ে দে না। আর মাইশাও বলতো, শখ কত, আমার বয়ফ্রেন্ডের দিকে একদম তাকাবি না। এই বলে দুজন খুব খুনসুটি করতো, ওদের মধ্যে খুব ভালো মিলও ছিল। মাইশা আমাকে প্রচন্ড ভালোবাসতো, ওর স্মৃতি আমি হয়তো মৃত্যুর আগ পর্যন্ত ভুলতে পারবো না। ও আমাকে সব সময় বলতো, স্বপ্ননীল, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, তুমি আমাকে কখনো ছেড়ে দিও না প্লিজ। ওর কথাগুলো এখনো যেন আমার কানে বাজে। আমি তো আমার জায়গাতেই আছি, কিন্তু সেই আমাকে একা করে চিরতরে চলে গেছে। এদিকে মা নাইমাকে ডেকে পাঠালো, নাইমা ঘর থেকে চলে গেল। আমার ফোনে দেখলাম একটা কল বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি এসআই ফোন করেছে। বললাম, হ্যাঁ বলেন। ওই পাশ থেকে এসআই বলতেছে, শুনলাম আপনি নাকি শ্বশুর বাড়ি চলে গেছেন। বললাম, হ্যাঁ একটা দরকারে আসতে হয়েছে। তখন উনি আমাকে বললেন, এই সময় আপনি ঘর থেকে বের হয়েছেন? আপনাকে তো বলেছি যে আপনাকে জিজ্ঞাসাবাদের কারণে যখন তখন ডাকা হতে পারে, আপনি আমার কথাটার তোয়াক্কা না করে চলে গেলেন, এটা তো ঠিক হলো না। যে কারণে ফোন দিয়েছি শুনুন, আপনার বাসার পাশে আজকে 3 বছরের একটা বাচ্চা মেয়ের লাশ পাওয়া গিয়েছে। কথাটা শুনে যেন আমি আকাশ থেকে পড়লাম, আর বললাম, কি, কখন, কিভাবে? উনি তখন বললেন, এত কিছু আপনার না জানলেও এখন চলবে, আপনি তাড়াতাড়ি করে আপনার কাজ শেষ করে চলে আসুন। এই বলে অফিসার ফোনটা কেটে দিলেন। আমি তো স্তম্ভের মতো বসে রইলাম, এসব কি হচ্ছে আমার সাথে? ওরা আবার আমার ক্ষতি টতি কিছু করবে না তো? আমার বাসার পাশে 3 বছরের বাচ্চার লাশ পাওয়া গেছে, এটা কিভাবে সম্ভব? কারণ আমি যে বিল্ডিং এ থাকি ওই বিল্ডিং এ তো কোনো বাচ্চা কাচ্চা নেই। আমি তো প্রচন্ড মাত্রায় টেনশনে পড়ে গেলাম। আর লাশটাকে রাখার অন্য কোনো জায়গা ছিল না আমার বাসার পাশেই। আমার মাথা কোনোভাবেই কাজ করছে না। এই বাচ্চাটাকে আমার বাসার পাশে রেখে যাওয়ার তো কোনো না কোনো কারণ অবশ্যই আছে। এই কারণটা কি আমি? বুকের ভেতরে প্রচন্ড ভয় করতে লাগলো, আমার গলাটা শুকিয়ে আসছে। নাইমাকে ডেকে বললাম আমাকে এক গ্লাস পানি দিতে। তাহলে কি মাইশাকে খুন করার পরে ওরা আমাকে টার্গেট করতেছে? কিন্তু আমাকে মেরে কি লাভ? আমার সাথে তো কারো কোনো শত্রুতা নেই। এরই মধ্যে দেখলাম নাইমা পিরিচের মধ্যে কিছু বিস্কুট আর ঠান্ডা পানি হাতে নিয়ে আমার কাছে হাজির। গ্লাসটার হাত থেকে নিতেই দেখলাম ওর মুখে বেশ খুশি খুশি একটা ভাব। এরপর এক নিঃশ্বাসে গ্লাসের সব পানি খেয়ে ফেললাম। নাইমার কাছ থেকে ফোন নাম্বারগুলো কালেক্ট করে সাতক্ষীরা থেকে বাসায় ফিরলাম। আমার ঘরে ঢোকার আগেই কাদের ভাইয়ের ফ্ল্যাটে একটু নক করলাম। এরপর ভাবি বের হলো। বের হয়ে বলল, আপনার ভাই তো বাসায় নেই। আমি বললাম, কোথায় গেছে? তখন সে বলল, অফিসে গেছে। ভাবিকে বললাম, ভাবি শুনলাম এখানে নাকি 3 বছর একটা বাচ্চার লাশ পাওয়া গিয়েছে। তখন ভাবি বলল, হ্যাঁ পুলিশ আসছিল সকালবেলা, আর তারা আসছিল মূলত আপনার খোঁজে। এসেই আপনার বাসার পাশে লাশটাকে খুঁজে পায়। আমরা তো ভাবতেছি ভাই বাসাটা চেঞ্জ করে ফেলবো। আমি বললাম, কি বলেন ভাবি, আপনারা বাসা চেঞ্জ করে ফেলবেন? ভাবি বলে উঠলো, হ্যাঁ আমরা বাসাটা চেঞ্জ করে ফেলবো, আপনার ভাই বলতেছে। ভাবির ওখান থেকে বের হয়ে আমি পুলিশের এসআই কে ফোন দিলাম। তখন অফিসার বললেন, আপনি থাকেন ওখানে, আমি আসতেছি। অফিসার বাসায় আসলেন, আমি তার জন্য এক কাপ চা করলাম। অফিসার চায়ের চুমুক দিতে
দিতে বললেন কি বলবেন বলেন। আমি তখন তাকে বললাম জানেন আমার বাসায় চুরিও হয়েছে। অফিসার তখন অবাক হয়ে বললেন বলেন কি চুরি হয়েছে? আমি বললাম হ্যাঁ, আমার বাসার আলমারিতে 2 সেট স্বর্ণের গহনা রাখা ছিল, ওগুলো চুরি হয়ে গেছে। আমি তখন বললাম আপনারা তো জিনিসটা খেয়ালই করেননি। অফিসার তখন চাটা শেষ করে বললেন দেখুন আলমারির ভেতরে কি ছিল না ছিল সেগুলো আমাদের দেখার বিষয় না, আর আপনাদের আলমারি খোলা ছিল না বন্ধ ছিল সেটা একান্তই আপনাদের পারিবারিক ব্যাপার। আর আপনি কি এটা বলার জন্য আমাকে ডেকেছেন? আমি বললাম না, যেহেতু আমার বাসায় চুরি হয়েছে সেহেতু চোর নিশ্চিত আগে থেকেই জানতো যে আমার বাসায় স্বর্ণ রাখা আছে, যার কারণে প্রথমে সে চুরি করে, তারপরে ধর্ষণ, তারপরে হত্যা করে। চোর যদি পরিচিত কেউ হতো তাহলে তো হাত পা বেঁধে মুখ বেঁধে ধর্ষণ করে ফেলে রেখে যেত, কিন্তু যেহেতু এরকম কিছুই করেনি সেহেতু আমার মন বলছে সে নিশ্চিত আমাদের পরিচিত কেউ, আমার না বলতে আমার ওয়াইফের। আমার ওয়াইফ নিশ্চিত তাদেরকে আগে থেকেই চিনতো, আর যাতে কোনো ধরনের প্রমাণ না থাকে তার কারণে ওরা আমার স্ত্রীকে হত্যা করেছে। অফিসার একটু নড়ে চড়ে বসলেন আর বললেন বাহ ভালো তো, আপনি তো ভেতরে ভেতরে বেশ সুন্দর তদন্ত করে ফেলেছেন। তারপর আমি অফিসারকে বললাম আচ্ছা অফিসার, আমাদের বাসার দারোয়ানকে আপনারা কি জিজ্ঞাসাবাদ করেননি? তারপর উনি মুচকি এসে বললেন কি বলেন না বলেন, এই এসআই সাকিব একা হাতে শত শত কেস হ্যান্ডেল করেছি। আপনি বাসায় ঢোকার সময় আপনি কি দারোয়ানকে দেখেছিলেন? তখন আমি বললাম না, আসলে আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল তো, আর ব্যস্ততায় ওই দিকটা আমি খেয়াল করতে পারিনি। তখন এসআই বলে উঠলেন ওকে আমি গতকাল রাতেই ধরে নিয়ে গেছি, ও এখন থানাতেই আছে। অফিসারের কথা শুনে আমি মনে হয় আকাশ থেকে পড়লাম। আমি তখন তাকে চোখ বড় বড় করে প্রশ্ন করলাম মানে কেন? তখন অফিসার বলে উঠলেন আপনার বাসার বারান্দার পাশে যে 3 বছরের বাচ্চা মেয়ের লাশ পাওয়া গিয়েছে সেই বাচ্চাটাকে আসলে খুন করা হয়নি, বাচ্চাটা লিভার ক্যান্সার আক্রান্ত ছিল, আর ওই লাশটা একটা হসপিটাল থেকে চুরি করা হয়েছে। আমি ওই লাশটা বিভিন্ন ক্লিনিকে ঘুরে ঘুরে খুঁজতে থাকি, পরে একটা ছোটখাটো ক্লিনিক থেকে ওর লাশটা আমি শনাক্ত করতে পারি। ওই ক্লিনিকের সিসিটিভি ফুটেজ শনাক্ত করে জানতে পারি যে 2 জন লোক স্ট্রেচারে করে ওই লাশটাকে নিয়ে বের হয়ে গেছে, আর সেই লোকগুলো হসপিটালের লোক ছিল না। সাথে সাথে আমি আপনার বাসায় চলে আসলাম, এরপরে সে আপনার বাসার দারোয়ানকে ধরলাম আর বললাম ভোর 5টার দিকে তুই কোথায় ছিলি? তখন দারোয়ান বলল সে নাকি এখানেই ছিল, আর আমাকে বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করলো। এসব শুনে ঠাটি ওর কানের নিচে 2টা চড় দিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল ও এসব বানিয়ে বানিয়ে বলতেছে না, ওকে কেউ বলাচ্ছে। আর আমার নামও এসআই সাকিব, কিভাবে মানুষের মুখ থেকে কথা বের করা লাগে এটা আমার খুব ভালো করে জানা আছে। অফিসার চলে গেল, এরপর আমার ফোনে একটা কল বেজে উঠলো, দেখলাম নাইমার কল। ওপাশ থেকে নাইমা বলতেছে তুমি বাসায় পৌঁছে গেছো আর একটাবার আমাকে জানালেও না। আচ্ছা তুমি এমন কেন? হঠাৎ করে ওর মুখে তুমি শব্দটা শুনে কেমন যেন ইতস্তত লাগলো, কিন্তু ওর এমন মিষ্টি অভিযোগের মধ্যেও কিছু একটা যেন লুকিয়েছিল। এরপর ওকে আমি কোমল গলে উত্তর দিলাম শোনো নাইমা, আমি ভেবেছিলাম তোমাকে কল দিব, কিন্তু কোন একটা কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম যার কারণে আর পেরে উঠিনি, আমি খুব সরি নাইমা। এরপর ওপাশ থেকে নাইমা বলতেছে হ্যাঁ আমাকে পর করে দাও। তারপর আমি একটু রসিকতা করে বললাম আরে না, তোমাকে যদি ভুলে যাই তাহলে তোমাকে জামাই খুঁজে দিবে কে? আচ্ছা ঠিক আছে আমি এখন ফোনটা রাখি, পরে কথা হবে। নাইমার সাথে এমন টুকটাক রসিকতা মাইশা বেঁচে থাকতেও হতো, খুবই হাস্যরসাত্মক একটা সম্পর্ক ছিল আমাদের, কিন্তু এখন কেন জানি এসব ভালো লাগে না, নিজের মধ্যে খুব অপরাধবোধ কাজ করে। আর নাইমার হঠাৎ করে আপনি থেকে তুমিতে চলে আসাটা আমার একটু সুবিধাজনক মনে হচ্ছে না, কিন্তু নাইমা এমন কেন করছে? এসব ভাবতে ভাবতে সোফার মধ্যে কখন যে ঘুমিয়ে পড়েছি তা নিজেও জানি না। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুম ভাঙলো, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 6টা বাজে। দরজা খুলতেই দেখি কাদের ভাই। তারপর কাদের ভাইকে চোখ মুছতে মুছতে বললাম আরে কাদের ভাই এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? কাদের ভাই বলে উঠলো চলে যাচ্ছি। আমি বললাম মানে কোথায় যাচ্ছেন আপনি? তখন কাদের ভাই বলে উঠলো আসলে আমরা বাসাটা ছেড়ে দিচ্ছি, আপনাদের এই সমস্ত ঘটনায় আমরা খুব ভয় পেয়ে গেছি, আর বুঝেনি তো আপনার ভাবি সারাদিন বাসায় একা একা থাকে। এরপর আমি কাদের ভাইকে কিছু বলতে যাব এমন টাইমে উনি বলে উঠলেন আচ্ছা ঠিক আছে ভাই আমরা আসি তাহলে, ভালো থাকেন। এই বলে হন হন করে বেরিয়ে গেলেন উনি। তারপর দেখলাম ট্রাকের মধ্যে সমস্ত মালপত্র গুছিয়ে ট্রাকটা রওনা দিচ্ছে, রাতারাতি সবকিছু গুছিয়ে কেটে পড়ার মতো একটা ভাব, কিন্তু ট্রাকে করে যেহেতু জিনিসপত্র নিয়ে যাচ্ছে নিশ্চয়ই দূরে কোথাও যাচ্ছে। আর কাদের ভাই কিসে চাকরি করে সেটাও তো জানা হলো না, পাশাপাশি বাসা ছিল তাই মুখে মুখে খুব ভালো পরিচয় ছিল। বাসায় এসে ব্রাশ করতেছিলাম আর আয়নার চেহারাটা দেখতেছিলাম, না খেয়ে না ঘুমিয়ে চেহারাটা আমার বিধ্বস্ত হয়ে গেছে, আর ওইদিকে হয়তো আমার চাকরিটাও চলে গেছে, কারণ এত দিন ধরে অ্যাবসেন্ট থাকলে কি আর চাকরি থাকে। তারপর রেডি হয়ে থানায় গেলাম, থানায় গিয়ে অফিসারের সাথে দেখা করলাম আর বললাম স্যার আপনার কেসটা আরেকটু সহজ করে দিতে আসছি। উনি বললেন কিভাবে? আমি বললাম দেখেন অফিসার এখানে এটা স্পষ্ট যে এখানে দারোয়ানের হাত আছে, কিন্তু দারোয়ান কাজটা একা করেনি, কেউ ওকে দিয়ে করিয়েছে। আচ্ছা অফিসার সাহেব আপনি কি দারোয়ানের ফোনটা পেয়েছিলেন? অফিসার উত্তর দিলেন হ্যাঁ, ওর ফোনের কল লিস্ট গুলো চেক করেছি, ওর ফোনের কল লিস্টে প্রচুর পরিমাণে আননোন নাম্বার পাওয়া গিয়েছে, আর সবগুলো নাম্বারই অজপাড়া গায়ের মানুষের এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা। তারপর বললাম এই তো নিশ্চয়ই কোনো একটা চক্রের সাথে ওর হাত আছে, এটা তো স্পষ্ট হয়ে গেল। তারপর অফিসারের কাছ থেকে নম্বরগুলো নিলাম, তারপর যেটা দেখলাম নাইমাকে যতগুলো আননোন নাম্বার থেকে ফোন করা হয়েছে সবগুলো নাম্বারের সাথেই মিল আছে, শুধুমাত্র একটা নাম্বারেরই অমিল আছে। অমিল হওয়া নাম্বারটা একটা কালি দিয়ে টিক চিহ্ন দিয়ে রাখলাম, মনে হচ্ছিল রহস্যের জট খুলতে চলেছে। এই নাম্বারটার সমাধান মিললেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে মনে হচ্ছে। কিছুক্ষণ পরে এই নাম্বারটা অফিসারের কাছে দিয়ে বললাম
অফিসার এই নাম্বারটা ট্র্যাকিং এ রাখতে হবে। তখন অফিসার আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, কেন? তারপর আমি বললাম, অফিসার আপনাকে একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে আমার শালিকাকে অনেকগুলো আননোন নাম্বার থেকে একটা লোক বারবার বিরক্ত করে, আর অদ্ভুতভাবে প্রত্যেকটা নাম্বারের সাথে এখানকার নাম্বারগুলোর মিল পাচ্ছি। এই যে দেখেন, আপনি নিজেই মিলিয়ে দেখেন। অফিসারকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম। অফিসার তখন বলে উঠলেন, আরে ভাই, ওর বোনের মৃত্যু কিভাবে হয়েছে এটা হয়তো ওই লোকটা খুব ভালো করেই জানে, তাই আবল তাবল বলে ওকে ভয় দেখানোর চেষ্টা করছে। এটার সাথে কেস সলভ হওয়ার কি আছে? কিন্তু যেহেতু নাম্বারগুলোর সাথে দারোয়ানের মোবাইলের কল লিস্টের নাম্বারের মিল পাওয়া গেছে, সেহেতু বিষয়টা ছাড়া যাবে না। আপনি বসেন, আমি ওই রুম থেকে আসছি। তিনি ফিরে এসে বললেন, নাম্বারটা ট্র্যাকিং এ রেখেছি, দেখা যাক কোনো রেসপন্স পাই কিনা। আমি অফিসারের দিকে ঝুঁকে বললাম, অফিসার এটা নিশ্চিত সেই খুনি। এই ঘটনার পরে বাসায় চলে এলাম। 2 দিন পার হয়ে গেল, থানা থেকে কোনো খবরই এলো না। এদিকে জেলখানায় দাঁড়ানো বন্দি, ওকে অনেক টর্চার করে ওর মুখ খুলতে পারছে না পুলিশ। মাথাটা খুব ঝিমঝিম করতেছে, কি করব কিছুই ভেবে উঠতে পারছি না। ডাইনিং টেবিলে বসে বসে এগুলো ভাবতেছিলাম, হঠাৎ করে কলিং বেল বেজে উঠলো। দরজা খুলতেই দেখি আমার শাশুড়ি আর নাইমা। নাইমা যেন আমাকে দেখে ঈদের চাঁদ হাতে পেয়ে গেল, আর খুবই হাস্যোজ্জ্বল চেহারায় আমার দিকে তাকিয়ে বলল, দুলা ভাই কেমন আছেন? আমি বললাম, হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমরা ভেতরে আসো। মা ভেতরে আসেন। আমার শাশুড়ি ভেতরে ঢুকেই কান্নায় ভেঙে পড়লেন। উনি কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, আমার মনে হচ্ছে মাইশা আমার চারপাশে ঘোরাফেরা করছে। উনার কথা শুনে আমিও কান্না করতে লাগলাম। এই বাসার সমস্ত কিছু জুড়েই মাইশার স্মৃতি জড়িয়ে আছে। মাইশাকে সারা এই বাসাটা কেমন খা খা করছে। শাশুড়ি মাকে রুমে বসিয়ে দিয়ে কিচেনের দিকে গেলাম নাস্তা বানানোর জন্য। কিচেনে যেয়ে দেখি নাইমা নাস্তা বানাতে রেডি হয়ে গেছে। তারপর নাইমার পাশে গিয়ে আলতো গলায় বললাম, তোমার আপু চলে যাওয়ার পরে সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। নাইমা তখন নাস্তা রেডি করতে করতে বলল, আপুর রেখে যাওয়া এই সংসারটা না হয় আমি সামলে ফেললাম। নাইমার কথার মাঝে আমি তার ভেতরের রহস্য বুঝে ফেললাম। আজ সবকিছুই একদম পরিষ্কার হয়ে গেল, কিন্তু এটা তো কখনোই সম্ভব না। আমার মনের যে আসনে আমি মাইশাকে বসিয়েছিলাম, সেই আসনটাতে আমি অন্য কাউকে কিভাবে বসাবো? এটা কোনোভাবেই সম্ভব না। নাইমার কথার উত্তর আমি কি বলবো সেটা আমি বুঝতে পারছিলাম না, তাই সেখান থেকে আমি চলে আসলাম। এর মধ্যে মোবাইলে একটা কল বেজে উঠলো। অফিসার ফোন দিয়েছে। বললাম, হ্যাঁ বলুন। উনি বলে উঠলেন, স্বপ্ননীল ভাই একটা ভালো খবর আছে। মুহূর্তের মধ্যেই আমার উত্তেজনা বেড়ে গেল। শুকনো একটা ঢোক গিলে বললাম, কি ভালো খবর? আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সেই নাম্বার থেকে অমিল নাম্বারটাই রেসপন্স করেছে। আপনি দ্রুত থানায় চলে আসুন। এরপর আমি শাশুড়িকে বাসায় বসিয়ে রেখে থানায় চলে যাই। তারপর সেখান থেকে অফিসার আমাকে গাড়িতে উঠালেন। গাড়ি চলতে লাগলো। আমাদের গাড়িটা চলতে চলতে একটা বড় গলির সামনে দাঁড়ালো। ভেতরের দিকে আর গাড়িটা যাবে না। গাড়ির পেছনে একটা পুলিশ বেল ছিল, সেখানে অনেকগুলো কনস্টেবল ছিল। এরপর অফিসার কনস্টেবলদেরকে যার যার অবস্থান নিতে বলল। সবাই যার যার অবস্থানে দাঁড়িয়ে গেল। সবাইকে খুব দ্রুত যেতে হবে। ফোনের সুইচটা যদি অফ হয়ে যায় তাহলে এই গলির মধ্যে সবকিছু হারিয়ে ফেলতে হবে। বেশ কিছু দূর যাওয়ার পরে সবাইকে দাঁড়িয়ে যেতে বললেন। অফিসারের দিকে সিভিল ড্রেস পরা ছিল। এরপর আমি, অফিসার আর 2 জন কনস্টেবল মিলে বিল্ডিং এর সিঁড়ি বেয়ে উপর উঠতে লাগলাম। এরপর আমরা 3 তলায় উঠলাম। উঠে দেখি একটা রুমে তালা দেওয়া আর একটা রুম খোলা। 3 তলায় উঠে দেখি আমাদের সিগন্যাল একদম নিকটে। কনস্টেবলদেরকে একটু গা ঢাকা দিতে বলল অফিসার। আর এদিকে সাধারণ ড্রেসে আমি আর অফিসার ছিলাম। আমি কাপা কাপা হাতে কলিং বেলের সুইচটা টিপতে লাগলাম। কয়েকবার চাপলাম। সবাই সবার পজিশনে রেডি। দরজা খুলতেই যাকে দেখলাম তাকে দেখে অফিসার আর আমি 220 ভোল্টে দুজনে ধাক্কা খেলাম। আরে এ তো কাদের ভাই। উনাকে দেখে আমি তো নিজের চোখকে বিশ্বাসই করাতে পারছি না। উনি আমাদেরকে দেখে ভিমড়ি খেয়ে গেলেন। 2 জন কনস্টেবল উনার দিকে রাইফেল তাক করে থাকলেন, আর 2 জন গিয়ে ওনাকে হ্যান্ডকাপ পরিয়ে দিলেন। হঠাৎ করে উনি বলে উঠলেন, কি ব্যাপার, এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর অফিসার বলে উঠলেন, কাদের ভাই নাকের ডগায় খুব আমাদেরকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন, এবার থানায় চলেন, সব বুঝতে পারবেন। এরপর কাদের ভাইয়ের বউ রুম থেকে বেরিয়ে আসলেন আর বললেন, এসব কি হচ্ছে আর আমার স্বামীকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? এরপর অফিসার ফোন নাম্বারটা বের করে তাকে দেখালেন আর বললেন, দেখেন তো নাম্বারটা চিনতে পারেন কিনা। তখন কাদের ভাইয়ের স্ত্রী বলে উঠলেন, হ্যাঁ এটা তো আমাদেরই নাম্বার, আজকে ওয়ার্ডরোবে পড়েছিল, আমি অন করেছিলাম। কেন, কি হয়েছে? তখন অফিসার একটা পৈশাচিক হাসি দিয়ে বললেন, আপনি জানেন আপনার স্বামী একজন খুনি আর সাথে একজন ধর্ষকও, চোরও। তখন ওনার স্ত্রী বলে উঠলেন, না একদমই না, আপনারা কি বলতেছেন এসব? অফিসার তাকে বললেন, আমাদেরকে থানায় যেতে দিন, আপনার কিছু জানার থাকলে থানায় এসে জানবেন। থানায় নিয়ে যাওয়া হলো কাদের ভাইকে। আর এদিকে নাইমা আমাকে বারবার ফোন দিচ্ছে। তারপর একটু সাইডে এসে তার ফোনটা ধরলাম। সে আমাকে বলতে লাগলো, কি ব্যাপার, তোমাকে এত করে ফোন দিচ্ছি, তুমি ফোনটা ধরছো না কেন? আর আপুর খুনির কোনো সন্ধান পেলে? নাইমার কথা বলার ভঙ্গি দেখে মনে হলো আমি যেন ওর হাজবেন্ড, আর কোনো কিছু বলার আগে ও যেন সবকিছুর অধিকার নিয়ে বসে আছে, ওকে কৈফিয়ত দিতেই হবে। বললাম, খুনি ধরা হয়েছে, এখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ফোনটা রাখো, আমি পরে ফোন দিব, পরে সব বিস্তারিত খুলে বলবো। এই বলে আমি ফোনটা কেটে দিলাম। থানায় গেলাম, জিজ্ঞাসাবাদের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি কাদের ভাইয়ের গালে 5টা আঙুলের ছাপ লেগে আছে। এরপর খুব ভালোভাবে বুঝলাম অফিসার খুব ভালোভাবে ওনাকে দিয়েছেন। একজন কনস্টেবল তার হাতের লাঠির মধ্যে তেল মেখে কাদের ভাইয়ের ডান বাহুর মধ্যে ইচ্ছা মতো মারলো। বাড়ি মারা মাত্রই কাদের ভাই বলে উঠলেন,
আমি সবকিছু বলতেছি। অফিসার তখন রক্তচক্ষু নিয়ে বললেন, হ্যাঁ বল, আবার দারোয়ানের মতো বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করিস, তাহলে কিন্তু হার একটাও আস্ত থাকবে না। কাদের ভাই বলতে লাগলো, আসলে আমি ভাবির গয়নাগুলো লুট করতে গিয়েছিলাম, আমার সাথে দারোয়ান আর আরেকজন লোকও ছিল, কিন্তু আমি ভাবির গলায় তখন ছুরি ধরেছিলাম, দারোয়ান ভাবির মুখটা চেপে ধরতেছিল, আর ভাবিকে রেপ দারোয়ানই করেছে। কাদেরের মুখ থেকে এই কথা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল, ইচ্ছা করতেছিল দারোয়ানকে গিয়ে খুন করে আসি। দারোয়ান যখন ভাবিকে রেপ করছিল তখন ভাবিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। আমি আর এই কথাটা শুনে ঠিক থাকতে পারলাম না। কনস্টেবলের হাত থেকে লাঠিটা নিয়ে আমি ইচ্ছা মতো কাদেরকে মারতে লাগলাম। পুলিশ অফিসার আমাকে এক পর্যায়ে থামতে বললেন, কিন্তু আমি কোনোভাবেই শুনলাম না, আজকে ওকে আমি মেরেই ফেলবো। এক পর্যায়ে অফিসার আমার কাঁধে হাত রেখে বলল, ভাই একটু শান্ত হন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, এটা থানা। আর এদিকে তাকিয়ে দেখি আমার শাশুড়ি আর নাইমা জেলখানায় এসে উপস্থিত হয়েছে। অফিসার তখন কাদেরকে প্রশ্ন করলো, তাহলে তোরা জানালার গ্রিল কেন কাটছিলি? তখন উনি বলতে লাগলো, আসলে এটা অনেক আগেই করা হয়েছে, ভাবি যখন বেড়াতে গিয়েছিল তখন আমরা চুরির প্ল্যান নিয়ে আগাচ্ছিলাম, আর তখন এই কাজটা করেছিলাম, কিন্তু পরের দিনই ভাবি চলে আসায় আমরা চুরিটা করতে পারিনি। অফিসার এরপরে জিজ্ঞেস করলেন, তাহলে ওই মেয়েটা লাশ কেন ফেলছিলি? আসলে আমরা চেয়েছিলাম ভাইকে ফাঁসাতে, যাতে এই কেসের মোড় অন্যদিকে ঘুরে যায়। আমি তখন কাদেরের চুল মুঠি ধরে বললাম, আমার ঘরে যে এত গহনা আছে সেটা তুই কিভাবে জানলি? তখন সে বলে, ভাবির কাছ থেকে আমার ওয়াইফই জানছিল। এরপর এইসব শুনে আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, আর দুদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে এবং চরম উত্তেজনায় আমি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যাই। জ্ঞান ফিরতেই দেখি নাইমা আমার মাথায় পানি ঢালতেছে। 2 দিন পরে আমি মোটামুটি সুস্থ হই। এরপর শুনতে পেলাম কাদের ভাই, দারোয়ান আর আরো যে 2 জন ছিল ওদেরকে কোর্টে চালান করা হয়েছে। অফিসার সাকিব আমাকে দেখে গেলেন। এরপর আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে থাকে। আর এদিকে নাইমা তো পড়েই আছে আমার পেছনে। আমি জানি না নাইমাকে নিয়ে আমি জীবনটা নতুন করে শুরু করতে পারবো কিনা, কিন্তু মাইশাকে ভুলে যাওয়া আমার পক্ষে এ জীবনে সম্ভব নয়, আর মাইশার জায়গাটাও অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। তারপরও দেখা যাক জীবন আমাকে কোথায় নিয়ে যায়। ভাগ্যকে মেনে নিয়ে আমার সামনে আগানো ছাড়া আর কি বা পথ আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ।